প্রশ্ন করছেন না না, আপনি এটা ইনস্ট্যান্টবাজি, আপনি এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন এর প্রেসার গ্রুপটা মব, এইগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। মানে আপনি কি স্ট্যান্ডবাজি করছেন নাকি ইন্টারভিউ আপনি নিচ্ছেন? আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি আমি। এই হাসিনা লগি বইটা নিয়ে ডেকে নিয়ে আসছে, হাজার হাজার লোক এসে লগি বইটা নিয়ে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছে অপোজিশনদেরকে, হাজার হাজার লোককে নিয়ে। হাসিনা এখানে স্পষ্ট বলতেছে তোমরা লগি বইটা নিয়ে আসো, পুরো মব তৈরি হয়েছে, মানুষকে মেরে ফেলেছে। তো এটা হাসিনা ছাড়া অন্য কেউ বললে সেটা মব হবে না? না হাসিনা কেন, এর পরেও মব হয়নি? গত বছর তো অনেক মব হয়েছে। আপনি এই যে নুরাল পাগলার ওইখানে যে কাজটা যেটা হয়েছে, যখন এটা পিনাকি ভট্টাচার্য বলছে, ইলিয়াস হোসেন বলছে, যখন শিবিরের নেতারা বলছেন, তখন তো মব হলো না। নিয়েছে, তার লাশটা উঠিয়ে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ এ মব। মানে অনেক কিছু গোপন রাখার এই টেন্ডেন্সিটাও কেন, সেটাও একটু আপনার কাছে জানতে চাই। আপনার সহকর্মী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি যখন নির্বাচনের ঠিক একদিন পরেই চলে গেলেন, তখনও তাকে নিয়ে অনেক আলোচনা উঠলো, যে তিনি মানে সমালোচনা হলো। তখন তিনি তার জবাব দিলেন এভাবে যে তিনি মুখ খুললে নাকি বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে, এমনকি নাকি অন্তর্বাসে খসে পড়বে, এরকম বক্তব্য বলছিলেন, যে হিসাব করে তার সাথে পাঙ্গা নেবার কথা তিনি বলছেন। মানে এখানেও গোপন কি আছে বা কি থাকতে পারে, যেটা বললে আসলে এই অবস্থা হয়ে যাবে, প্যান্ট খুলে যাবে, এরকম অবস্থা হবে? কি আছে? না, এটা ওনাকে যেই ধরনের ওনাকে অ্যাটাক করা হয়েছে, যে অভদ্র, যে ভয়ানক ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, এটা তো যে কোনো মানুষের পক্ষেই আসলে নিজেকে ঠিক রাখা ঠিক না। কথাগুলোর তো সত্যতা আছে নাকি নাই? এখন ওনার কথার সত্যতা আছে কি না আছে কি, এটা তো আপনারা দেখবেন। ইউ আর দ্য জার্নালিস্ট, ইউ আর দ্য পিপল টু, মানে আমরা তো আসলে জানি না, কারণ মুখ না খুললে তো আমরা জানতে পারবো না। তিনি বলছেন মুখ খুললে প্যান্ট খুলে যাবে, এখন মুখ না খুললে আমরা অন্তর্জামী তো আর হতে পারবো না। আপনারা কাছের মানুষ, সহকর্মী, এই যে অনেক কিছু জেনেছেন, তিনি যে জেন্টলম্যান, এই মানে ব্যাখ্যাটাও আপনি দিতে পারছেন। আমি নিজেকে মনে করি যে হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি আবার এখন হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে শুনেছেন আপনি নিশ্চয়ই, যে এটা নিয়ে একটা আলোচনা, নানান রকম সমালোচনা, বিতর্ক এটা নিয়ে চলছে। এবং তার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছে সংসদের বিরোধী দল, এবং সাবেক তথ্যমন্ত্রী যিনি ছিলেন নাহিদ ইসলাম, তিনি নিজেও বলছেন যে এখানে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকরা বলছেন, তাসনিম খলিল সাংবাদিক, তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। এই প্রশ্নে আসলে অন্তর্বর্তী সরকারের কোনো উত্তর আছে? এইটা আমি মনে করি না যে এটা এখানে নিরপেক্ষতার কিছু হয়েছে। হি ওয়াজ নট এনিওয়ান হু ওয়াজ লাইক অর্গানাইজিং দ্য ইলেকশন। He was just a national security advisor to the chief advisor. That's it. And উনি যদি he got a good offer, উনি যদি একটা গুড অফার পান যে না আসেন বি আওয়ার তাহলে আপনি দেখবেন। আর যারা এটা বলছেন তাদের দে শুড ফাইন্ড আউট ওনার কোনো ইলেকশনের রোল ছিল কিনা, প্লাস উনি সত্যিকার অর্থে মানে যে ধরনের অ্যাকুজিশন করা হয় সেই সমস্ত অ্যাকুজিশন ওনার কোনো রোল ছিল কিনা। সরকার চাইলে হয়, যেমন আসিফ নজরুল বললেন যে 1 জুলাই অভ্যুত্থানকারী এক মহিলার জামিন হয়ে যাবে, এবং তারপরে জামিন হয়ে গেল। মানে এরকম হলে তিনি বলছেন যে আসিফ নজরুল চাইলে হয়ে যায়, এটা তার নমুনা। তিনি সম্ভবত সুরভিয়ার কথা বলছিলেন, যিনি জুলাই কন্যা হিসেবে খ্যাত ছিলেন, এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ছাড়াও পেয়ে গেলেন মুহূর্তে। তো সরকার কিভাবে প্রভাব, আমি এই পার্টিকুলার কেসটা আমি ভালো জানি না, আমি এই বিষয়ে বলতে পারবো না, সরি। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি দিয়েছেন মবে, যখন মানুষকে মারা হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মারা হচ্ছে, তখন আপনি বলছেন আবার 27 মিনিটের আপনি দিয়েছেন, দেখেছেন? আপনি এখানে কোনো ধরনের কোনো লেজিটিমেসি দেওয়া হয়নি। আপনি বললেন প্রথম আলো ডেইলি স্টার এটা মব ছিল, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু এটাও তো আসলে মানে হঠাৎ করে আউটবার্স না, এটাও তো কারা করলো, কে নির্দেশনা দিল, কারা ফেসবুকে বলো, সেগুলো তো চিহ্নিত। আমরা অ্যারেস্ট করেছি, আমরা 35 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, তো এটা কি মব নাকি প্রেসার গ্রুপ? আপনি প্রেসার গ্রুপ দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এতে তো আপনি আপনার ইন্টেলেকচুয়াল ইনএডুকেসিটা আপনি প্রমাণ করছেন। আমার যে স্পিচটা আমার স্পিচটা আপনি শুনে আসেন। আমি আপনাকে বলি 27 মিনিটের স্পিচ দিয়েছি, ইউ গো এন্ড জাস্ট ওয়াচ দ্যাট স্পিচ। জি,
সেখান থেকেই আপনার এখনো আপনি আমাকে বলছেন যে প্রথম আলো রিলিজটা একটা মব ছিল, আবার অবশ্যই আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এখানে। আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তারা চিহ্নিত না, কে নির্দেশনা দিল কি হলো সেগুলো চিহ্নিত থাকে না, কিন্তু এখানে তো অনেক মানুষ চিহ্নিত আছে যারা নির্দেশনা দিলেন এবং তারা আগেও নির্দেশনা দিয়েছেন একই রকম ঘটনার জন্য, এবারের ঘটনাটা বড় হয়েছে, তাহলে চিহ্নিত না কেন বললেন? এইটা যে যারা একটা মব আসছে ওই সময়, আর আপনি যেটা বলছেন যার কথা বলছেন সেটা তো অনলাইনের কথা বলছেন আপনি, আর যারা অ্যাটাক করলো সেটা তো আর এটা তো আলাদা, ওরা ইনসাইট মানে করছে ভায়োলেন্স। নির্দেশনাটা অফলাইনে দিতে হবে, অনলাইনে দিলে সেটা মব হবে না। হ্যাঁ, আপনি কি এগুলো তো কোনো, দিস ইজ জাস্ট পিওর। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন, মানে অনেক সাংবাদিকরা দাবি করেছেন, ডেইলি স্টার, প্রথম আলোর সম্পাদক থেকে শুরু করে অনেক সাংবাদিক বা এই বিষয়ে আন্তর্জাতিক মহল থেকেও বিষয়টা এসেছে যে যারা জেলখানায় আছেন যে সাংবাদিকরা তাদের মুক্তির বিষয়ে বা এটি যে একটা ভালো কাজ হচ্ছে না সেই বিষয়ে, আপনি নিজেও একজন সাংবাদিক, আন্তর্জাতিক মানের সাংবাদিক, আপনি নিজেও কি মনে করেন সাংবাদিকরা যে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলায় জেলে আছেন এটি খুব সঠিক ব্যাপার হয়েছে আপনাদের সরকারের সময়? এটা তো ভিকটিমরা করেছে, এটাই সমস্যাটা এখানে। ফলে আমরা ইচ্ছা করলেও এই কেসটাকে ড্রপ করাতে তখন পারি আর পেনাল না। কোড 173 সেই ধারাটি কাজ করে? না না, অবশ্যই 173 ধারা তো কাজ করেছে। আপনি ধরেন 200 জন সাংবাদিকের গভর্নমেন্ট যে কিছু করে না, এটা তো আপনার ভুল কথা। 200 জনের মতো বা আরো বেশি সাংবাদিকের নামে কেস এসছে, কয়জন অ্যারেস্ট হয়েছে? 4-5 জন, 6 জন, বেশিরভাগই তো আমাদের কোনো ধরনের কোনো মিনিমাম হ্যারাসমেন্টের শিকার হননি। এদের মধ্যে অনেক সাংবাদিক আছেন যারা দিনের পর দিন এই যে জুলাই রিভলিউশনারি যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন তাদেরকে টেরোরিস্ট বলেছেন, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তাদেরকে হত্যাযোগ্য করার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করছিল, গভর্নমেন্ট যে তাদেরকে ক্র্যাকডাউন করছিল, সেই ক্র্যাকডাউনকে লেজিটিমেসি দিয়েছেন। আমরা মবের কথা কিন্তু বলছি, আপনি যে মবের ডেফিনেশন দিচ্ছেন তার সাথে মেলে কিনা এটা আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছিলাম। না, এটাই আমি এইটা আপনি এই জন্য তো বললাম, আপনি ওই যে কিছু কিছু লোক এটাকে আপনি যেগুলো অনলাইনে শুনছেন যে প্রেসার গ্রুপ, সেটা থেকে আপনি আপনি ওইটা এখানে এনে আপনি এই কথাটা, কিন্তু আপনি তো অরিজিনাল যে স্পিচ আমি দিয়েছিলাম ইউ নেভার হার্ড ইট, আপনি পুরোটা শুনে আসবেন কি আমি বলেছি। কিন্তু এখন আমি স্পষ্ট হলাম না যে চিহ্নিত থাকার পরেও সেটি আপনি বলছেন মব হবে না, কিন্তু চিহ্নিত থাকার পরেও এটাকে আপনি মব বললেন, আগেরটা মব না কিন্তু এটা আমি জানি না, আপনি মিনিংলেস কথাবার্তা বলতেছেন। আচ্ছা, আমি বলেছি যে মবের ক্ষেত্রে একটা ইয়ে থাকে, যেমন মব, বাংলাদেশের বিগেস্ট মব কোনটা? একটা বিষয় আপনাদেরকে জাজ করা হয়, সেটা হচ্ছে আপনারা অনেক মানে চুক্তি, আপনি অবশ্য বলেছিলেন আপনাদের সবকিছু করার ম্যান্ডেট আছে, কিন্তু আপনারা অনির্বাচিত সরকার হয়ে বেশ কিছু চুক্তির বিষয়ে গেছেন। যেমন সম্প্রতি দেখলাম হোয়াইট হাউস থেকে দেখানো যেটি চুক্তিতে দেখানো হয়েছে যে বাণিজ্য চুক্তি, যেটি এই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে করেছে, এরকম কিছু চুক্তি, এগুলো কি আপনারা নতুন সরকারের জন্য চাপ রেখে যাচ্ছেন না? কারণ বিএনপির লোকজনও কিন্তু এই চুক্তিগুলো সম্পর্কে জানে নাই যখন আপনারা চুক্তিগুলো করেছেন। না, এটা বিএনপি জানে না এটা বলা ঠিক না। আর সত্যিকার অর্থে আপনি এমন, ওরা তো রেসিপ্রোকাল ট্যারিফ এপ্রিলে যখন 37% করলো, তখন আপনি আপনার রেডিমেড গার্মেন্ট সেক্টরে বাঁচানোর জন্য হলেও আপনার নেগোসিয়েশন করতে বাধ্য হলেন। এমন না যে আমি ওকে ওরা 37% দিয়েছে আমি চুপচাপ থাকি, ইলেকশন তো আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেক্টেড গভর্নমেন্ট এসে তাহলে, কেন ততদিনে আমার 8-10 মাস চলে যায়, আমার কোম্পানিগুলো সব লাটে উঠবে। তো আমরা সেই অনুযায়ী এই গভর্নমেন্টের ম্যান্ডেট প্রথম থেকে আমরা বলছি, এই গভর্নমেন্ট যেই কনস্টিটিউশনের যেই ধারা এই গভর্নমেন্ট তৈরি হয়েছে তার সবকিছু করার ম্যান্ডেট ছিল। এটা আপনি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে লিখিত দিয়েছেন যে না, দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং। তো আমরা সেই আলোকে তো এই গভর্নমেন্ট সেই কাজগুলো করেছে এবং এই নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে। করার আপনার মনে হতে হয় যে এখন এই যে রুল বেস যেটা ওয়ার্ল্ড, যে WTO, সেটা এখন নাই, এটা একটা অনেকটা ট্রানজাকশনাল ওয়ার্ল্ড। সে একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে আপনার একটা দেয়াল তৈরি করে দিয়েছে তার মার্কেটে। এখন আপনি দেয়াল টপকিয়ে আপনি তার মার্কেটে ঢুকবেন, এখন এই দেয়াল টপকানোর জন্য আপনি তাকে কি কি দিবেন সেটা আছে সরাসরি স্পষ্ট। এখন আপনি যদি কিছু না দিতে পারেন, আপনার সেই দেয়ালটা 37 ফিট বড় লম্বা হবে। আর আপনি যদি ভালো যা দিলাম আর যা পেলাম তার হিসাবটা কি বরাবর হয় নাকি আমরা আমার মনে হয় যে আমরা যা দিলাম এবং আমরা যে ভালো ডিল করেছি তার
উত্তরটা রাহুল গান্ধী দিয়েছেন লোকসভায়। তারা অরিড হয়ে গেছেন যে বাংলাদেশ যেই বেটার টার্ম পেয়েছে রেডিমেড গার্মেন্টসে, ওদের কটন দিয়ে যদি আমরা, ওদের কটন এবং ম্যানমেড ফাইবার দিয়ে যদি আমরা কাপড় চোপড় বানিয়ে আবার ওদের মার্কেটেই রপ্তানি করি, সেখানে রেসিপ্রোকাল ট্যারিফটা জিরো হয়ে যাবে, যেটা ইন্ডিয়ার ওদের উপর ক্ষেত্রে নির্ভরশীলতা থাকবে, তাই না? ওদের কটন নিতে হবে, ওদের না, এটা আপনি বুঝেন না। তাহলে এটার আমার লাভটা হচ্ছে যে আমি তার কটনটা, আমি আমার তার ফার্ম লবিটা আমার সাথে থাকলো, এবং আমি তার মার্কেটে, আমি যেটা আপনি জানেন তো আমেরিকান গার্মেন্টস এর মার্কেট $300-400 বিলিয়ন। আমার এখন আমি আমেরিকায় 8 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি। আমার এটা ধানাধান আমি এটাকে 50, 60, 100 বিলিয়ন ডলার পর্যন্ত নিতে পারবো যদি আমি সেভাবে ওদের কটনটাকে ইউজ করতে পারি। ইটস এ ম্যাসিভ, আমাদের জন্য দরজা খুলে গেছে। এখন যদি তারপরেও এই চুক্তিতে একটা এক্সিট ক্লজ আছে, যদি মনে করে যে না, আমরা যে এগ্রিমেন্টটা করেছি যে এই গভর্নমেন্ট, এটা ঠিক হয়নি, এটা ইয়ে করা যায়, সেই জন্য এক্সিট ক্লজটা রাখা হয়েছে। এক্সিট ক্লজটা তাই না? না, কোনো এক্সিট ক্লজে কোনো শর্ত নাই। এক্সিট ক্লজে বিএনপি গভর্নমেন্ট বলতে পারে যে না, আমি এই এক্সিট করলাম, আমি এই এগ্রিমেন্ট মানি না। বাট যখনই আপনি এই এগ্রিমেন্ট মানবেন না, তখন আপনার রেসিপ্রোকাল ট্যারিফ এখন তো 19 আছে, সেটা আবার 37-এ যাবে। এখন আপনি কি এটা অ্যাফোর্ড করবেন কি করবেন না? আর আপনি বলছেন যে আমরা বোয়িং কিনেছি, আমরা এই ফার্ম প্রোডাক্ট কিনছি, এটা আপনি প্লিজ ইন্দোনেশিয়ার যে চুক্তিগুলো আপনি দেখেন, অনেকে মিলাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ার ক্যাম্বোডিয়ার চুক্তি। আমরা সবাইকে বলবো ইন্দোনেশিয়ার চুক্তিটা দেখেন। ইন্দোনেশিয়া, আমরা তো বোধহয় কত 25টা বোয়িং কেনার কথা বলেছি, ইন্দোনেশিয়া বোধহয় 150টা বোয়িং কেনার কথা বলেছে। আমরা তো বোধহয় কত বিলিয়ন ডলারের কথা বলেছি, 5-6 বিলিয়ন। ও আমি জানি না, এটা আমার জানতে হবে। আর ইয়েতে সাউথ কোরিয়াকে কিনতে হবে 340 বিলিয়ন ডলারের ইয়ে। সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডর এসে আমাদেরকে বলে গেছেন। তো এখন তো এই রেসিপ্রোকাল ট্যারিফের যে তাদের যে আপনি তার মার্কেটে তার ইমব্যালেন্স ছিল আমাদের সাথে, ট্রেড ইমব্যালেন্স, সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে চাচ্ছে। তা আমরা যেগুলো এগ্রিমেন্টে, যেগুলো ক্লজে যেগুলো আমরা বেটার পেয়েছি, আমরা মনে করি এটারে যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্য একটা খুবই ভালো ডিল। এখন তারপরেও বিএনপি যদি মনে করে ওকে আমি এটা মানলাম না, এটা আমার জন্য খারাপ, ওকে, তারা দেখা যাক বিএনপি আসলে সেটা কি করেন। আপনারা বলছেন ভালো মনে করেন, বিশ্লেষকরা এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে। আমি বেশ কিছু মানে আমি একটা কথা বলি, সমালোচনা আসে বামদের থেকে। বাংলাদেশের বামরা অনেক বেশি বুঝেন, হ্যাঁ, খুবই কুয়ার ব্যাঙের মতো। আমি যেটা বলি যে একটা দেশটাকে ওরা বনসাই বানিয়ে রাখতে চান। যাই হোক, নিশ্চয়ই মানুষ যদি এই বিষয়টা স্পষ্ট হয়, আমার হয়তো ইনঅ্যাডিকুয়েসি বলছিলেন, সেই কারণে হয়তো কিছু অস্পষ্টতা থেকে যেতে পারে। আপনি আপনার বক্তব্য যদি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়, মানে দর্শকের কাছে, নিশ্চয়ই সেটি খুব দারুণ হবে। শেষের দিকে আসি, আপনার কাছ থেকে একটু আপনার এই অভিজ্ঞতাটা, এই দীর্ঘ জীবনে নানান আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়ে মানে সবচেয়ে সমালোচিত বলা যেতে পারে প্রেস সচিব হিসেবে, বাংলাদেশ যত প্রেস সচিব ছিলেন আপনি তাদের মধ্যে সবচেয়ে আলোচিত। এই বিষয়টা আপনার কেমন লাগে? না, এটা আমি তো দেখেন, আমি খুব কমফোর্টেবল একটা লাইফ লিড করেছি। একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখানে একটা ভালো বেতন ছিল। তারপরে আবার আমাদের, আপনি জানেন যে আমরা পার্ট টাইম, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেকগুলো পার্ট টাইম করতে দেয়। আমি অনেকের সাথে কাজ করেছি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে কাজ করেছি, আমি গুগলের সাথে কাজ করেছি, আমি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের সাথে কাজ করেছি। এরকম বোধহয় আধা ডজন এদের সাথে আমার ভালো একটা ওইটা কমফোর্টটা ছেড়ে এখানে এসে আমি আসছিলাম একটা কারণে, সেটা হচ্ছে এক হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে কাজ করব, আর সেকেন্ড হচ্ছে আমার জানার একটা গ্যাপ ছিল যে আসলে গভর্নমেন্ট কিভাবে কাজ করে। আমরা তো বাইরে, আপনি যারা জার্নালিজম করি, আমরা বাইরের থেকে মনে করি যে গভর্নমেন্টের ডিসিশনটা এইভাবে হয়, কিন্তু আদৌ কি সেভাবে হয় কিনা আমার একটা জানার খুবই উৎসুক একটা মন ছিল সেখানে, যে না, এটা একটু জানার দরকার আছে। তো আমি লাকি, প্রফেসর ইউনূস আমাকে যথেষ্ট স্কোপ দিয়েছেন। খুবই একটা টার্বুলেন্ট টাইম, আর টাইমটাও খুব টার্বুলেন্ট ছিল। একটা বিপ্লবোত্তর যে কোনো সমাজেই আপনার টার্বুলেন্স থাকে, এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে তা না, সব সময় থাকে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে যতটা
বেটার সার্ভিস দেওয়া যায়, যতটা মানুষের কাছে ট্রান্সপারেন্ট থাকা যায়। এবং আমি মনে করেছি যে আমাদের এই প্রেস অফিসের মাধ্যমে মানুষকে প্রতিদিন যাতে বেটার ইনফর্ম করা যায়। উনি চিফ অ্যাডভাইজার অফিস কি করছে, আমাদের অ্যাডভাইজাররা কি করছেন, প্রতিদিনের যে মিটিং গুলো, প্রতিদিনের যে তারা ডিসিশন নিচ্ছেন, সেটা যেন মানুষের কাছে এটা দেওয়া যায়। আগের প্রেস অফিসে ওনারা করতেন না, মেবি তারা ওইভাবে এম্পাওয়ার্ড হন নাই। বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাকে উনি যথেষ্ট এম্পাওয়ার দিয়েছেন। ওনার সাথে যতগুলো মিটিং হয়েছে সবগুলোতে, একটা দুইটা মিটিং ছাড়া সবগুলোতেই আমি ছিলাম। ফলে ক্যাবিনেটে সাধারণত প্রেস সেক্রেটারির কোনো চেয়ার থাকে না, যে না প্রেস সেক্রেটারি নেয়ই না। সেই প্রথমবারের মতো চিফ অ্যাডভাইজার বলে দিয়েছিলেন যে যাতে ক্যাবিনেটে কি আলোচনা হচ্ছে, ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, সেটার জন্য আমি থাকি এবং আমি লিপিবদ্ধ করি। এবং ফলে আমি যেটা হয়েছে যে এগুলো নিয়ে প্রতি সপ্তাহে আমরা 3 দিন প্রেস কনফারেন্স করতাম। আমার আগে কেউ প্রেস কনফারেন্স করতো না। এটা একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ আপনি মুখ ফুসকে কি বলে ফেললেন আর মানুষ এটাকে কিভাবে ইন্টারপ্রেট করলো, সেটা একটা বড় একটা প্রবলেম। বাট ওভারঅল আমি বলবো আই এম লাকি যে আমি এই সময়টা এই গভর্নমেন্টে ছিলাম। এবং জি, কি করেছি, আমি তো জাজ তো আমি না, আপনি জাজ বা আরেকজন জাজ, তারা বলবে যে ওকে উনি ভালো করেছেন না উনি বাজে করেছেন, ইটস ইওর মানে ইটস আপনারা জাজ করবেন।